হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের শোনা কথা সবাইকে সুস্বাগতম। আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে সবাই কিন্তু শুনবে, আর শেষে গিয়ে তোমাদের কমেন্টগুলো পড়বো। সবাই সাথে থাকো। আর হ্যাঁ, অলরেডি জানি, তবুও আমার বলার কাজ আমি বলে দিচ্ছি, একটা করে অবশ্যই লাইক করে দাও যারা এখনো করোনি। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সত্য ঘটনা শোনানো হয়। তাহলে চলো আজকে কিন্তু সোজা যাব ঘটনায়। আর হ্যাঁ, বলে রাখি, আগাম রাত 10:30টার সময় এক বোন আমাকে ঘটনা পাঠায়। দারুণ একটা ঘটনা সহকারে প্রমাণ তোমাদের নিয়ে আসছি রাত ঠিক 10:30টায়। সবাই কিন্তু রেডি থেকো। আচ্ছা চলো, বছর তো শেষ হতেই যাচ্ছে। বছরের শেষে আমরা কটা ভালো ভালো ঘটনা শুনে নিই, তারপর তো বছরের শুরুতেই লাইভেও আসবো, সাথে দারুণ দারুণ সিলেক্ট করা কিছু ঘটনা রেখেছি। সপ্তাহ জুড়ে তোমাদের মন ভরে যাবে। আজকের ঘটনাটা শুরু করি। আজকের ঘটনাটা আমাদের পাঠায় নৈবিদ্যে। হ্যাঁ, নাম হচ্ছে নৈবিদ্যে বসাক। খুব সুন্দর না নামটা, নৈবিদ্যে। তো চলো, নৈবিদ্যে বলে, দিদি ভাই, আমি ক্লাস যখন মাধ্যমিক দিই, মাধ্যমিক আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। পাশ করার পর আমি আমার দিদাবাড়ি ঘুরতে যাই। দিদাবাড়ি কোথায় আমি তোমাদের বলছি। দিদাবাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে। ওখানে একটি রামনগর নামক জায়গা আছে। যারা ওখান থেকে থাকো তোমরা অনেকেই আমাকে বলো, দিদিভাই হ্যাঁ এই জায়গাগুলো আছে। আগেও আমি বলেছিলাম হেরিয়া নামক একটি জায়গা, তোমরা বলেছো আছে। তো সেরকমই রামনগর নামক একটি স্থানে বোনের হচ্ছে দিদাবাড়ি। বোন বলে, দিদিভাই, আমি যখন ওখানে ঘুরতে যাই তখন আমাকে আমার মামা নিয়ে প্রায় বাজার করতে যেত। বাজারে যখন যেত তখন আমার লম্বা লম্বা চুল দেখে বাজারে অনেকে বলতো, বাবা তোমার কে হয়? তখন আমার মামা বলতো যে এটা আমার দিদির মেয়ে হয়। বলতো, বাবা বাহ, খুব সুন্দর দেখতে, কোথায় থাকে? তখন বলতো যে ও কলকাতার সাইডে থাকে। এবার আমি প্রায় যেতাম, মামা আমাকে গাড়ি করে, মামার একটি বাইক ছিল, বাইকে করে মামা আমাকে নিয়ে যেত। আমি মামার সাথে প্রত্যেক দিন দুবেলা করে বাজারে যেতাম। একে তো দিনের বেলা বাজার, সবজি মাছ এগুলো আনতে, আর সন্ধ্যাবেলা যেত কিছু খাবার নিয়ে আসতে, এই স্ন্যাক্স। এরকম করেই আমি কিন্তু দিদা বাড়িতে বেশ আনন্দ করতে থাকি। হঠাৎ করে আমার দিদার শরীরটা খুব খারাপ হয়। তখন আমার দিদা আমাকে বলল যে, নৈবিদ্যে, তুই তোর মাকে একটু ফোন করে বলতো একটু আসতে। আমি তখন মাকে বললাম, মা তুমি তো আমাকে নিতে আসতেই, আমি কিন্তু একা একা গেছি দিদা বাড়িতে, মানে পূর্ব মেদিনীপুরে। কিন্তু যখন দিদার শরীর খারাপ হয় তখন আমার মা বলল যে আমাকে তো নিতে আসার কথা ছিল। আমি মাকে বললাম, তুমি তো আমায় নিয়ে যাবেই, তুমি কিছুদিন আগে এসো, কারণ দিদার শরীরটা খুব খারাপ। আর যেহেতু আমার দুই মামা আর একই হচ্ছে মেয়ে, সে হচ্ছে আমার মা। সেখানে দাঁড়িয়ে আমার মা কিন্তু সাথে সাথে পরের দিন সকালবেলা বাস ধরে আমাদের কলকাতা থেকে। মা কিন্তু বেলা ওই 2-2:30টার দিকে আমার দিদার বাড়ি এসে হাজির। আমার মা দিদা বাড়িতে যখন আসে, আমাকে তখন দিদা বলল যে, নৈবিদ্যে, তুই দুটো কাজ কর, একটু ভাত রান্না করে রাখ, তোর মা তো আসবে। আমি বললাম ঠিক আছে, অনেকটা বেলা হয়ে যায়। তারপর তখন আমার দিদা বলল যে, নৈবিদ্যে, তোর মায়ের জন্য কিছু রান্না কর, আমি আজকে খাবো না। এইদিকে দুই মামাও কাজে চলে গেছে, আর দুই মামারই কিন্তু বিয়ে হয়ে গেছে, তার বউরাও কিন্তু বাড়িতে নেই, ওরাও কিন্তু তাদের মায়ের কাছে গেছে। তো আমার মা ওই 2-2:30টার সময় গিয়ে দুপুরবেলা কিন্তু রান্না বান্না যাবতীয় সব কিছু করে ফেলে। তারপর আমার দিদার শরীরটা আস্তে আস্তে আরও বেশি খারাপ হতে থাকে। যখন রাত 2টো বাজে তখন আমার মামা চিৎকার করে, বড় মামা কান্না করছে। আমার মা, আমি পাশে ঘুমাচ্ছিলাম। ছোট মামা আগে ছুটে গেল, আমার মাও ছুটে গেল, সাথে আমি কে দেখলাম আমার দিদা কিন্তু আর বেঁচে নেই, দিদা মারা গেছেন। যখন দিদা মারা গেছেন আমার মা খুব অঝরে কান্না করছে, দু ভাই সাথে আমার মা। আমিও তাদের দেখে কাঁদছি। দিদার সাথে কত গল্প করলাম, 2 দিন আগে আসলাম, দিদার সাথে কত রকম পুরনো দিনের কথা শুনলাম। দিদা মারা গেল, আমি আসলাম আর দিদা মারা গেল, খুব খারাপ লাগছে। তখন আমাকে মা বলল যে, তুই যা পাশের ঘরে গিয়ে শুয়ে থাক, কান্নাকাটি করিস না। তারপর গ্রামের লোকজন সবাই একে একে আসে, আর দিদার বাড়ির পেছনে না অনেক বড় বাঁশ গাছের ঝাড়। তো মামা বলল, সকাল হলে পারে সকাল পর্যন্ত দিদাকে, মানে মাকে রাখা হোক, তারপর সকাল হলে ওই বাঁশ গাছের ঝাড় থেকে
কিছু বাঁশ কেটে নিয়ে এসে একটা তো খাট বানাতে হবে দিদাকে নিয়ে যাবার। আর গ্রামের লোকরা কেউ যদি স্থানীয় মারা যেত, ওই যে বাঁশবাগান, ওই বাঁশবাগান থেকেই কিন্তু বাঁশ কেটে একটা খাট মতো করতো মৃতদেহকে নিয়ে যাওয়ার জন্য। তো গ্রামের লোক তখন আরও যারা ছিল পাড়াপড়শি তারা তখন বলল যে ঠিক আছে, সকালটা হোক, সকালটা হলে পারে ওখানে আমরা গিয়ে সবাই হাতে হাতে বাঁশগুলো কেটে এনে বারান্দায় বসে একটা নিয়ে যাওয়ার জন্য চৌকি বা খাট মতো করে নিয়ে তোমার মাকে নিয়ে যাওয়া হবে। তো আমার দুই মামা বলল তাহলে আমরাও শ্বশুর বাড়িতে ফোন করি, শ্বশুর বাড়ির লোকজনও আসুক, বউরা তো জানে না। তারপর ফোন করতে সবাই আস্তে আস্তে দিদার সেই মৃতদেহ নিয়ে যেতে যেতে প্রায় সময় হয়ে গেল 10টা, সকাল 10টা, 10:30। যাই হোক, খুব খারাপ কথা যে দিদা আর নেই। তারপর আমাদের নৈবিদ্যে বলে দিদি ভাই আমার দিদার সম্পূর্ণ কাজকর্ম করা হলো, দিদাকে নিয়ে যাওয়া হলো ওখান থেকে বাস কেটে নিয়ে এসে। এবার রাতের বেলা সেদিনকে যেহেতু শনিবার ছিল, আমাদের হিন্দু শাস্ত্র মতে শনিবারে কিন্তু হব্বিসি করে না, যার জন্য ব্রাহ্মণ মশাই বলল তোমরা শনিবার দিন হব্বিসি করবে না, রোববার দিনটা হব্বিসি করো, সোমবার দিন কিছু একটা একাদশী পড়েছিল করবে না, মঙ্গলবারটাও হয় না, আবার বুধবার থেকে করবে। তখন এইসব কথা একজন পুরোহিত মশাই বলে গেল। তারপর যে যার মতো চলে যায়। গ্রামের কিছু মানে বয়োজ্যেষ্ঠ লোকও এসেছিল। যাই হোক, কিছু টাকা আমার মামা আমার মায়ের হাতেও দিয়ে যায় তারা। তো আমার মা তখন আমার বাবাকে বলল এরম তো একটা অঘটন ঘটে গেল, তুমি একটা কাজ করো, তুমি কাজ ওইদিকে একটুখানি মিটিয়ে নিয়ে চলে আসো, আমি এখন এখানেই থাকবো, কারণ আমি তো পরবর্ত, কিন্তু 4 দিন তো আমাকে নিয়ম করতে হবে, মা মারা গেছে যেহেতু আমাদের হিন্দু শাস্ত্র মতে সেটাই হয়। তো বললো 4 দিন আমি এখানে থাকি, তারপর নৈবেদ্যকে নিয়ে আমি একবারে চলে যাব। ঘটনাটা এতটাই। এরপর ঘটনাটা হলো আমার মা যেটা আমাকে বলে, নৈবেদ্য কিন্তু তার মায়ের মুখের কথা এবার বলছে রাতের বেলা যখন আমার দিদার ঘরটা বন্ধ করা, দিদার ঘরে আর কেউ শোয়নি, তো আমার মা আর আমি পাশের ঘরে শুয়ে রয়েছি, আর মামার বউরা চলে এসছে বাড়িতে, মামার যে শ্বশুর বাড়ির তারাও এসছে, তারা সব অন্য ঘরে শুয়ে আছে। ঠিক রাত আনুমানিক যখন 1:45, তখন আমরা যে ঘরটা শুয়ে রয়েছি সেই ঘরের জানলার দিকটাই হচ্ছে সেই বাঁশ গাছের ঝাড়। ওই জানলার দিকে রাত তখন 1:45, তখন জানলাটা কাঠের, কেউ না ঠক 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 করে যেরকম আঙুল দিয়ে যদি কাঠের ধরো জানলার মধ্যে বা পাল্লায় যদি আওয়াজ করে, ঠিক সেরকম একটা আওয়াজ হচ্ছে। তো আমার মায়ের তো এমনি ঘুম হচ্ছিল না, মা অনেক কাঁদছিল, আমি কিন্তু ঘুমিয়ে পড়ি। তো আমার মা ওই আওয়াজ পেয়ে তখন কিন্তু মা উঠে মা বলছে জানলার ওখান থেকে অনেকক্ষণ ধরে অনবরত কিন্তু একই রকম শব্দ হতেই চলেছে। তখন মা বলছে যে এতক্ষণ ধরে কে শব্দ করছে, কোনো পাখি ঠাকি নাকি? আর এত উপরে জানালা, ওখানে তো কুকুর বিড়াল তো আওয়াজ করতে পারবে না। অনেক সময় হয় না যে মাছরাঙা পাখিগুলো থাকে, তারা তো জানি আমরা যে তাদের ঠোঁটটা অনেক শক্ত হয়, কাঠের মধ্যে তারা একটা ঠক ঠক করে মারে। তো মা বলছে রাতের বেলা তো জানলার মধ্যে এরকম করে পাখিও ঠোকরাবে না। মা উঠে আস্তে আস্তে জানলাটা খোলে। যখন মা জানলাটা খোলে তখন দেখছে মায়ের মা মানে দিদা, যিনি সদ্য আগের দিন রাতে 2টোর সময় মারা গেছেন, উনি তখন ওই বাঁশবাগানের যে ওঠার একটা মাটির ভিত কাটা আছে, ওই গর্তের ওখানটা পরিষ্কার দেখছে। আমার দিদিমা, আমার দিদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, এটা মা দেখছে যে আমার মা দাঁড়িয়ে রয়েছে। মা তখন বলছে যে মা তুমি, আর দিদিমা তখন মাকে দেখে হাসছে, খুব হাসছে। আমার মা যখন এই জিনিসটা দেখে না, আমার মা জানলা খোলা অবস্থায় মা জানলাটা বন্ধ করতে পারেনি, ধপ করে খাটের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আর যখনই মা খাটের মধ্যে পড়ে যায় তখনই কিন্তু নৈবেদ্যে শুয়েছিল, ও কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে। উঠে তখন বলছে ও মা তুমি পড়ে গেলে কেন? ও মা তোমার কি মাথা ঘুরে গেল? ও মা তুমি জানলা খুলেছো কেন? বলে নৈবেদ্য কিন্তু বলে দিদি আমি কান্নাকাটি শুরু করি, আমারও ভয় লাগছে। বলছে জানলাটা যে খোলা, জানলা দিয়ে না একটা হু হু করে শব্দ করে একটা হাওয়া
আসছে, মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে, কিন্তু এই দিকে বিশ্বাস করো বাইরের কিন্তু কোনো গাছ নড়ছে না হাওয়ায়, কিন্তু একটা হাওয়া শব্দ করে ঘরের মধ্যে ঢুকছে। নৈবেদ্যে ভয়তে কাঁদতে কাঁদতে ছুটে কিন্তু বড় মামার দরজায় গিয়ে বড় মামাকে ডাকে। বড় মামা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে বলছে, কি হয়েছে নৈবেদ্যে, তুই কাঁদছিস কেন, মা কোথায়, দিদি কোথায়? তখন বলছে, তোমার দিদি মাথা ঘুরিয়ে পড়ে রয়েছে, তাড়াতাড়ি মামা চলো। তখন সাথে সাথে বড় মামা আবার ছোট মামার দরজায় গিয়ে নক করে। তখন ছোট মামা মামিও বেরোয়। তখন সাথে সাথে বড় মা মানে সবাই যখন আসে মায়ের কাছে, তখন দেখছে মা জানলার কাছে শুয়ে রয়েছে, কিন্তু মায়ের যে বিনুনি করা চুল, মায়ের মাথারও চুল অনেক লম্বা নৈবেদ্যের মতো, নৈবেদ্য বলেছে আমার চুল অনেক লম্বা দিদি ভাই, ওর মায়ের বলছে বিনুনি করা চুলটা কেউ যেন মানে কেউ নেই বাইরে। কি অদ্ভুতভাবে ভাবো, মামা মামি, দুই মামি দুই মামা নৈবেদ্যে সবাই রয়েছে, দেখছে ওর মায়ের চুলের বিনুনিটা ধরে জানলার বাইরে কেউ টানছে, ওর মা আস্তে আস্তে শরীরটা নড়ছে। যখন এই দৃশ্য দেখে তখন বড় মামা যে ছিল নৈবেদ্য বলছে, দিদি ভাই সাথে সাথে গিয়ে আমার মাকে ধরে বলছে, এই দিদি ওঠ, এই দিদি। তখন আমার ছোট মামা জল নিয়ে এসে দূর থেকে মগে করে জল এনে এরকম করে হাতে নিয়ে মায়ের মুখে ছেটাতে থাকে। যখন ছেটাতে থাকে মায়ের হুঁশ আসে, তখন মাকে বলছে, তুই সাবধানে ওঠ, তোর চুলটা দেখ জানলার বাইরে। তখন বলছে যে, এ দিদি সাবধানে ওঠ, তোর চুলটা দেখ জানলার বাইরে বিনুনিটা। তখন আমার মা সাথে সাথে ওঠে। যখন মা বলছে যে, বর্দা কি দেখলাম রে বর্দা, আমি বলে বোঝাতে পারবো না। তখন সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, নৈবেদ্যে তখন মাকে জড়িয়ে কান্না করছে আর বলছে, ও মা কি হয়েছে মা, আর তোমার চুলটা কি করে বাইরে গেল মা, তোমাকে চুল ধরে কে টানছিল? তখন বড় মামা নৈবেদ্যকে একটা ধমক দেয়, বলে চুপ কর, যত হাবি যাবি সব গল্প করছে। তখন আর কেউ কোনো কথা না বলে বললে, এই জানলা খুলবি না, নালে তুই চল আমার ঘরে, তুই আর তোর মেয়ে শুবি। তো তখন আমার মা বলল, না আমি এই ঘরেই আছি, থাক কোনো অসুবিধা নেই, তোরা শুয়ে পড়। কারোরই তো মানে মন শরীর কোনোটাই ভালো না। আমার মা কোনো কথা তখন বলেনি। এই কথাটা নৈবেদ্য বলে, দিদি ভাই আমার মা সকালবেলা উঠে যখন বারান্দায় বসে একে একে সবাই ওঠে, কেউ তো ঘুমায়নি, সবাই যখন ওঠে তখন আমার মা সবাইকে বলে, বাড়ি ভর্তি গ্রামের লোক সবার সামনে আমার মা বলে, কালকে রাতে আমি মাকে দেখেছি। তখন আমার মামারা বলছে, কি বলছিস দিদি, তুই তুই মাকে দেখেছিস, কিভাবে দেখলি, কিরকম ভাবে, কিরকম দেখেছিস, মা কি অবস্থায় ছিল? তখন আমার মা এই ঘটনাটা বলে যে, যখন এরকম জানলায় কাঠের টোকার শব্দ পাই, আমি জানলাটা খুলি যখন, তখন আমি দেখি ঠিক ওইখানটা মা হাতে চিহ্নিত করে দেখায়, সেই জায়গাটায় আমার দিদা দাঁড়িয়ে হাসছিল। আর আমার দিদা মারা যাওয়ার পর, যেটুনিক আমাদের গ্রামের মধ্যে বাড়ি, তো তো পুরোহিত মশাইরা বলেছিল, এখন 13 দিন তোমরা সবাই খুব সাবধানে থাকবে, একা একা কেউ সন্ধেবেলা বাইরে বেরোবে না, সবাই কিন্তু লোহা কাছে রাখবে। এখানে কিন্তু মা দাঁড়িয়েছিল, আমি পরিষ্কার আমার মাকে দেখেছি, মা হাসছিল। ব্রাহ্মণরা বলে তার জন্য কিন্তু পুরো বাড়ির চারপাশে রাতের বেলা লাইটগুলো জ্বালানো ছিল, পুরো ঘরের চারিদিকে, অনেক বড় বাড়ি তো আমার দিদার, চারপাশে বাইরের লাইটগুলো কিন্তু সব বাল্ব লাইট দেওয়া ছিল। আর ওই লাইটের আলোতে পরিষ্কার আমার মা দেখেছে দিদা হাসছে। তারপর যাই হোক, আমার মা 4 দিন ওখানে কাজ নিয়ম যেটা থাকে নিষ্ঠাভাবে হিন্দু শাস্ত্র মতে সব পালন করে। করে আমার মা আমাকে নিয়ে, আমার বাবাও যায়, নিয়ে কিন্তু আমরা বাড়ি রিটার্ন করে চলে আসি। আমরা কিন্তু বাড়ি রিটার্ন করে চলে আসি। তারপর মা কিন্তু দাদাদের বারবার ফোন করে জিজ্ঞাসা করতো মায়ের মানে আমার মামার, যে তোরা কি কোনো রকম কিছু দেখেছিস, তোরা সব ঠিক আছিস তো? মা কিন্তু দিনে 3-4 বার করে দুই মামাকে কল করতো। তো তারা বলতো যে তাদের সাথে কোনো রকম অস্বাভাবিক কিচ্ছু ঘটছে না, তারা কিছু দেখেও না, তারা কোনো মানে তাদের মায়ের মানে আমার দিদার কোনো রকম অস্বাভাবিক কিছু তাদের কোনো সময় ধরা পড়েনি, আর তারা এরকম ভয়ও পায়নি। এবার আমার মা যেটা আমাকে বলে, নৈবেদ্য বলছে, যেটুনিক ছেলে হোক আর মেয়ে, যখন কেউ বাড়ির মা বাবা মারা যান তারপরে কিন্তু লোহার জিনিসটা সঙ্গে রাখতে হয়। আমার দুই মামা কিন্তু লোহার জিনিস সাথে রেখেছিল, কিন্তু আমার মা সেদিনকে লোহার জিনিস সাথে রাখেনি। হয়তো মা
মানে অনুমান করেছেন যে হয়তো তার জন্য দিদা দেখা দিয়েছে। কিন্তু আমার দিদা আমার মায়ের স্বপ্নে আমাদের কলকাতার বাড়িতেও কয়েকবার আসে, বলে যে শেষ দেখাটা আমি তোকে দেখে গেলাম। শুধু এই কথা বলেই আমার দিদা কিন্তু খুব হাসি মুখে মায়ের কাছ দিয়ে বিদায় নিত। স্বপ্নে অনেকবার আমার মা কিন্তু দিদাকে দেখেছে। ঠিক সেদিন রাতে যেই হাসি মুখটা মা দেখেছিল একদম জাগনা অবস্থায়, আর মা ঘুমের স্বপ্নের মধ্যেও কিন্তু সেই হাসি মুখটাই দিদার দেখে। এটাই ছিল আমাদের নৈবেদ্যের ঘটনা, এটাই ছিল আমাদের নৈবেদ্যের পাঠানো ঘটনা। দর্শক বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু অনেক নিয়ম, আমরা কিন্তু মানে প্রতি কটা নিয়ম আমরা জানিও না। আর এখন এত উন্নত সমাজ হয়ে গেছে, এত ফাস্ট আমাদের সব কিছু হয়ে গেছে, এখন মানুষ যত তাড়াতাড়ি পারে মৃত মানুষের কাজ তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করে। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কিন্তু মা বলো বাবা বলো এমনকি আমাদের হিন্দু শাস্ত্র মতে সব কিছু নিয়ম নিষ্ঠা করে কিন্তু করা দরকার। কারণ যেই মানুষগুলো আমাদের সাথে এত বছর বসবাস করেছে, তারা যাওয়ার পরেও কিন্তু তাদের কাজ যদি ঠিক মতো না করা হয়, তারা কিন্তু মৃত্যুর পর শান্তি পায় না। তারা কিন্তু অতৃপ্ত আত্মা হয়ে বারবার দেখা দেয়, বারবার পরিবারের মানুষকে উৎপাত করে, ভয় দেখায়। তাই জন্য মৃত্যুর পর শেষ কাজটা ভালো করে করতে হয়। চলো দর্শক বন্ধুরা, এবার তোমাদের আমি কমেন্টের নামগুলো পড়ি, আর ঘটনাটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো দর্শক বন্ধুরা, নামগুলো বলি। প্রথমে শুভঙ্কর ঘোড়ই আমাদের কমেন্ট করে, দিদিভাই তোমার চোখ মুখটা ফোলা ফোলা লাগছে, ডাক্তার দেখাও। একদম ঠিক বলেছ, আসলে আমার শরীরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি ডাক্তার দেখিয়েছি, থাইরয়েডের রিপোর্টও করেছি, আর আমি যেরকম নিয়মিত ওষুধ খাচ্ছি, এখন তো খাচ্ছি, 3 মাস কন্টিনিউ খাইনি, ডাক্তার প্রচণ্ড বকাও দিয়েছে। তবে ডাক্তার বলেছেন যে থাইরয়েডের কোনো প্রবলেম নেই, যা ছিল সেমই রয়েছে, তবে একটুখানি খাওয়া দাওয়াগুলো প্রপার করতে বলেছে। অ্যাকচুয়ালি আমার অনিয়মের জন্য আমার শরীরটা খারাপ হয়, আমার খাবার কোনো নিয়ম থাকে না। তারপরে কমেন্ট করেছো পিউ বীর, আচ্ছা। তারপর কমেন্ট করেছো স্বপ্না হালদার, দিদিভাই বলেছো হ্যাঁ সোনা মা, এটা ঠিক বলেছো, রাতেই যত নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায়, ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো। আচ্ছা, তারপরে পিন্টু ঘোষ আমাদেরকে কমেন্ট করেছো, লাভ হার্ট দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। পার্থ রয় আমাদের দাদাভাই বলেছেন হ্যাঁ একদম ঠিক, একমাত্র মহাদেবী ভরসা, হার হার মহাদেব। আচ্ছা, নো ওয়ান ভাই, তোমার অনেকগুলো কমেন্ট আছে, যে কমেন্টগুলো আমার একদম সময় করে করা হচ্ছে না, আমি চেষ্টা করব কমেন্টটা আজকেই করে দেওয়ার। আচ্ছা, খুব ভালো হয়েছে দিদি ঘটনাটা, সোনা দিদি ভাই, আর মেরি ক্রিসমাস সোনা দিদি ভাই, অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর ক্রিসমাস তো চলেই গেছে, আবার আসছে বছর আবার হবে, আর এখন আমাদের অপেক্ষা হচ্ছে 1 জানুয়ারি, নতুন বছর নতুন করে কাটাতে হবে। কিন্তু আমার কাছে নতুন পুরনো বলে কোনো কিছুই না, যার সব ভালো তার সব কালই ভালো থাকে, সব ইয়ারই ভালো থাকে। যাই হোক, খুবই অদ্ভুত ঘটনাটা ছিল। দোনা দিদি ভাই অদ্ভুত লাগলো, আচ্ছা সোনা দিদি ভাই অদ্ভুত লাগলো, আর আমার নিজের আচ্ছা, আর নিজের কেয়ার করো দিদিভাই, ওষুধ খাও দিদিভাই, ঠিক হয়ে যাবে একদম ভাই। আর ভাই আমাদের কত রেড হার্ট দিয়েছে, তোমরাই দেখো, এটাই হচ্ছে ভালোবাসা। আচ্ছা, রেখা অধিকারী দিদিভাই বলেছো আই লাভ ইউ দি ভাই, আই লাভ ইউ টু দিদিভাই তোমাকে, তুমি আমাকে দিদিভাই না, তুমি আমাকে বোন বলো, ঠিক আছে? তোমার মুখটা দেখলে খুব সাহস হয়, সব সময়ের জন্য সাহস করেই আমাদের থাকতে হবে, সমাজটাই এরকম, সব কিছুতে সাহসিকতার পরিচয় আমাদের পদক্ষেপে পদক্ষেপে দিতে হয়। রেখা অধিকারী দিদিভাই বলেছে ও সোনা দি, আর কত ভয় দেবে গো আমাদের ছেড়ে, দিকে কি কি তেনারা ঘুরে বেড়াচ্ছে আমাদের। না অ্যাকচুয়ালি কি জানো তো, রাতের বেলা কিন্তু সত্যি সত্যি নেগেটিভ এনার্জি প্রতি কটা জায়গায়, প্রতি কটা মানে ঘরে কিন্তু ঘুরে বেড়ায়, যারা খুব ডিপ্রেশনে থাকে। আমি বললাম না, দেখবে বেশিরভাগ সুসাইড কিন্তু মানুষ রাতেই করে, দিনের বেলা কিন্তু করে না, রাতের বেলাই করে। আমরা ভাবি যে রাতের অন্ধকার নিস্তব্ধতার সুযোগ নিয়ে করে, আমরা এটা ভাবি, আর এই সুযোগ নিয়েই নেগেটিভ আত্মারা এই কাজগুলো করায়।
সুখদেব পাঞ্চাল ভাই আমাকে লাভ হার্ট পাঠিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। স্বপ্না বাজাল দিদি ভাইও আমাকে অনেক হার্ট পাঠিয়েছো। আমাদের মিম বলেছো সত্যি ফাঁসির রশি রেখে দিলে ফাঁসির রশি মানুষকে ফাঁসি দেওয়ার জন্য ডাকে, একদম কারেক্ট। পুড়িয়ে দেওয়াটা ভালো করেছে, একদম। ফাঁসির দড়ি বাড়িতে থাকলে, অনেকে আছে না জোর করে অশান্তি হলে দেখবে ওন্না গামছা নিয়ে এখনই দেব, ওই জিনিসটা ঝগড়া অশান্তির মধ্যে মানুষও ভুলে যায় বা রেখে দেয় না, ওই জিনিসটাকে কিন্তু পুড়িয়ে দিতে হয়, নাহলে অন্য কোনো জায়গায় ফেলে দিতে হয়। ওই জিনিসটা কিন্তু আবার ডাকে তাকে আয়, এটা যার সাথে ঘটে সেই কিন্তু জানে। এটা কিন্তু আমরা অনেকবার ঘটনার মাধ্যমে পেয়েছি। শান্তিপাত্র আমাকে বলেছে আজ কেমন আছো দিদি তুমি? এখন আমি অনেক ভালো আছি। মামুনি জিয়ান বলেছে ও দিদি ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি মামুনি। আচ্ছা, আব্দুল ভাই বলেছে ঘটনাটা খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, দুটো হাত পাঠিয়েছো। আচ্ছা, তন্ময় না দেবব্রত নন্দী আমাকে কমেন্ট করেছেন, বলেছেন দারুণ লাগে আপনার প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা নেবেন, ভালো থাকবেন আর আমাদের ঘটনার পাশে থাকবেন। টুম্পা মণ্ডল বলেছে দিদিভাই তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, এই কামনা করি। হ্যাঁ বনু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আসলে তোমাদের এত ভালোবাসা, তোমরা আমাকে এত ভালোবাসো, আমি যখন কমেন্টগুলো পাই, আমার কমেন্ট পড়তে পড়তে না সত্যি বলছি মাথা ধরা, গা গোলানো, মাথা ঘোরা সব ঠিক হয়ে যায়, বিশ্বাস করো এত ভালো ভালো কমেন্ট পড়ে। রিনা সিনা বলেছ চলে আসলাম আমিও ঘটনা শোনার আসরে, অবশ্যই। আর তুমি যা করেছো এর কোনো ধারণাই হয় না, দেখো কত সুন্দর ম্যাচিং করে 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 হাত পাঠিয়েছো। আচ্ছা, সন্তর দুনিয়া লিখেছো খুব খুব সুন্দর, তোমার শরীর কেমন আছে জানিও। আচ্ছা, আমার শরীর ভালো আছে গো, তুমি অনেক রেড হার্ট দিয়েছো, এই দেখো আমি খুশি হয়ে হয়ে দেখাচ্ছি। বর্ষা সরকার বলেছো হ্যাঁ দিদি ভাই ঘটনাটা একদম সত্যি, কারণ এই রকম হয় কেন বলছি, কারণ এইভাবে আমার বাবা নিজেকে শেষ করে দিয়েছে। আচ্ছা বনু, খুব খারাপ লাগলো শুনে যে জেঠুমশাই আমাদের মধ্যে নেই। আচ্ছা, কারণ কোনো কারণ ছাড়া তুমি যদি পারো ঘটনাটা জানতে চাও তাহলে আমি তোমাকে ইনস্টাতে বলতে পারি। আমি বিশ্বাস করি এই ঘটনাটা বাস্তবে রিলেট করে। একদম ভাই, একদম বনু, একদম ঠিক বলেছো। আর হ্যাঁ, তুমি আমাকে অবশ্যই ঘটনাটা সেন্ড করো, আমি তোমার আর একটা ঘটনা আছে, আমি সব ঘটনা বলে দেবো। ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই বলেছ ভালো লাগলো শুনতে ঘটনাটা, তোমার মুখে ফুলেশ্বরী দিদিভাই শুনতে প্রচণ্ড ভালো লাগে, তোমার গল্প শুনে শুনে আমি কাজ করি। আচ্ছা দেখো, এখনো তোমার নামটা নিলাম, ভালো থেকো। গৌরী বসাক বলেছ চলে এলাম ঘটনা শুনতে, গৌরী বসাক আমিও বসাক তুমিও বসাক, বসাকে বসাক আমরা হয়ে গেলাম শীতের পোশাক। চলো, কত সুন্দর বললাম। আচ্ছা, আমাদের তারপরে কমেন্ট করেছো পিঙ্কি সাহা, পিঙ্কি বলেছে আসলে যে জ্বালায় ভোগে না সে জানে গো, তখন আর মাথায় কাজ করে না, একদম রাইট কথা। জেগে সব ভুল ভ্রান্তি ভালো থাকুক এটাই চাই, আর তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই কামনা করি গো দিদি ভাই। পিঙ্কি শাহ টালিগঞ্জ থেকে। পিঙ্কি তো আমাকে একদম ভালোবাসার বর্ষা দিয়ে দিয়েছে দেখো। তো চলো এবার আমাদের কমেন্ট করেছে রূপা দে, বলেছে খুব সুন্দর ঘটনাটা, এই দেখো রূপাও আমাকে অনেক রেট হার দিয়েছে। আমাদের রিয়া দেবনা তো দারুণ দারুণ, দেখো সব ড্রেসের ম্যাচিং করে করে তোমরা কি ব্যাপার বলো তো, আজকেও ম্যাচিং করবে ঠিক আছে। অনিমেষ বাল বলেছ দিদি ভাই মেয়েটির জন্য খারাপ লাগছে, ও একটা ভালো বন্ধু পাক যাকে নিয়ে সুন্দর সংসার করবে, ঈশ্বরকে এক দিয়ে ধরিয়ে এগিয়ে যাক। আচ্ছা, ঈশ্বরকে মানে আচ্ছা আচ্ছা ধরে এগিয়ে যাক। আচ্ছা, হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে না, তিনি শক্তি যোগাবেন,
পথ দেখাবেন। তোমার ক্ষেত্রেও তো দেবাদিদেব মহাদেব কৃপা করেছেন। ওম নমঃ শিবায়। একদম যখনই কোনো খারাপ পরিস্থিতিতে পড়বে, যখন ভাববে তোমার মধ্যে অন্য কেউ হাবি করছে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তখনই দেবাদিদেব মহাদেব হার হার মহাদেব নাম বারবার বলতে থাকবে। আশা করি তোমরা সেই সংকট থেকে মুক্তি পাবে। অথবা জয় বজরংবলী, জয় শ্রীরাম। বনানী কর্মকার দিদিভাই বলেছে ডাব্লুবি মানে ওয়েস্ট বেঙ্গলে যেসব বিহারিরা বাস করেন তাদের বেঙ্গলি হিন্দুস্তান বলে, যেমন মুসলিমদের বাঙালি মুসলিম বলে, সেই রকম। একদম ঠিক। কমাল মণ্ডল বলেছে 29 নম্বর লাইক দিয়ে শুনতে বসলাম। ও মাই গড, হাতটা দেখো কত সুন্দর করে পাঠিয়েছে, দারুণ দারুণ। বাবু সোনা বলেছে ঘটনাটা সত্যি কষ্টের, তাও নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছি, এটাই অনেক। একদম, যদি বোন আমাদের না থাকতো আমরা এই সত্যি ঘটনাটা কখনো জানতেই পারতাম না, ওর সাথে সবটা সম্পূর্ণ শেষ হয়ে যেত। দিদিভাই তুমিও ভালো থেকো। সুজাতা দাস বলেছে খুব ভালো লাগলো বনু, অনেকগুলো লাভ পাঠিয়েছো দেখো। আচ্ছা, তারপর আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি বলেছে ডিপ্রেশন এমন একটি রোগ যেটা মানুষের জীবন শেষ করে দেয়। বোনটির ঘটনা শুনতে খুব খারাপ লাগলো। সোনা বোন, সত্যি কথা, নেগেটিভ এনার্জি রাতের বেলায় আমাদের চারিদিকে ঘোরাঘুরি করে, সেটা আমিও মানি। ডাক্তার দেখিয়েছো? শুনে আমার খুব ভালো লাগলো। আর সময় মতো ওষুধ খেও। ওইটাই তো পারি না। এই দেখো কতগুলো হার্ট দিয়েছো, খুব ভালো লাগলো। ওই ওষুধ খেতেই আমার না অ্যালার্জি। বনানী কর্মকার দিভাই বলেছে কি বোকা মেয়ে, কখনোই এইসব ভাবতে নেই। ঘটনা যে পাঠিয়েছ তুমিও সুস্থ থেকো। একদম, কেউ ভাবে না গো দিদিভাই। অ্যাকচুয়ালি কি বলো তো, একটা সময় না মানুষের মধ্যে না এরকম জিনিস কিছু ধারণ করে, তোমার মানে মন, তোমার পরিবার, তোমার মাইন্ড পুরো তোমার মধ্যে তুমি থাকবে না, তোমার মধ্যে তুমি থাকবে না। আমাদের পিয়ালি বলেছে চিন্তা করো না দিদি, আমারও থাইরয়েড আছে, মাঝে মাঝে একটু কষ্ট হয় আমারও, তো রোজ ওষুধ খাই তো। আচ্ছা, আমি খাই, তুমিও খাবে। গার্গী সুর বলেছে দিদি অনেক ভালোবাসা নেবেন আর এইভাবেই এগিয়ে যান, নিজের শরীরের খেয়াল নিন, খুব ভালো থাকুন। আর অনেকগুলো রেড হার্ট দিয়েছো। মাঝখানে আমি একটা কথা বলি, আমার শরীর কালকে প্রচণ্ড খারাপ ছিল, আমি ডাক্তার দেখিয়েছি, তারপরেও মানে না দম বন্ধ হয়ে আসছে, কি যে কষ্ট হচ্ছে। তারপর কয়েকদিন ধরে ভাবছিলাম যে নিউ ইয়ার আসছে, নিজেকে একটু পরিবর্তন করব। মানে পরিবর্তন বলতে মানুষটাকে না, মানুষটা তো কোনোদিন পরিবর্তন হবে না যতদিন চিতায় না পুড়ছি। তবে একটু নিজেকে গ্রুমিং করব, একটু সুন্দর করে সাজাবো। নিজের জন্য আমি কিছুই করি না, আমার কাজ করে আমি সবই নিজের বিসর্জন দিয়ে দিয়েছি। তো কালকে তোমাদের প্রিন্স বলছে মা তোমার তো শরীর খারাপ হলে তুমি সাজুগুজু করো, আর এইটা আমার ছোট্ট দিয়ে স্বভাব। শরীর খারাপ হলে, মন খারাপ হলে আমি নিজে নিজে সাজি, আমার ভালো লাগে। আমি ঘরের আলমারি জামা কাপড় ফেলে আবার গোছাই, আমার মন ভালো হয়ে যায়। তোমরাও করবে এগুলো। তো আমাকে প্রিন্স বলল মা তুমি তো অনেকদিন ধরে বলছো হেয়ার কাট করবে, চলো না আজকে করে আসি দুপুরবেলা। তো তোমরা লক্ষ্য করবে যেই ঘটনা আমি কালকে তোমাদের রাতের বেলা দিয়েছি, সেম ড্রেস পরে আমি সেম অবস্থায় শুয়েছিলাম। কালকে আমি রান্না করিনি, খাইনি। প্রিন্স আমাকে ম্যাগি করে খাবিয়ে ও আমাকে তুলে পার্লারে নিয়ে যায়। এবার পার্লারে গিয়ে আমাকে সবাই বলল দিদি তোমার চুলটা এত সুন্দর, আমার তো চুল এমনি স্ট্রেট, বলল এত সুন্দর চুল, চুলটা কাটিং করবে। তো আমি একটা অন্য কাটের কথা বলছিলাম, তো আমাকে বলল যে তুমি ভাবো। আমি তখন দোনোমনো করছিলাম যে কালার করব কি কাটিং করব, কারণ তোমরা শর্টসে দেখবে আমি বলছিলাম নয় ছোট করে কেটে ফেলবো নয় কালার করব। তো আমি ডিসাইড করলাম যে সত্যি চুল একটা কাটতে 1 মিনিট লাগবে, কাঁচি ধরবে কেটে দেবে, কিন্তু চুলটা বড় করতে অনেকটা বছর লেগেছে। তো সেখানে ভাবলাম যে না, চলো চুলটাকে গ্রুমিং করি, একটা আলাদা করে কালার করি, একটু স্পা করি, দেন এইসবই করে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কিন্তু বলো। তারপরে নেহা মাইতি বলেছ ঘটনাটা সুন্দর ছিল। আচ্ছা যাই হোক, আজকে তোমাদের সববার কিন্তু আমি কমেন্টের নাম পড়লাম, সাথে কমেন্টও পড়লাম। কেমন লাগলো বলো। রাতে 10:30টার ঘটনা কেউ মিস করো না। আরও একটা মূল্যবান কথা তোমাদের বলে যাই, এটা আমি প্রিন্সের সাথেও মতামত করিনি, আজকে আমি তোমাদের ডিরেক্ট বলছি, প্রিন্সও শুনতেও পাবে, ও ঘরেই রয়েছে। সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি
শুক্র, শনি, রবি, এই 4 দিন ঘটনা আমি তোমাদের সকাল 9টায় দেবো, ঠিক আছে? এই 4 দিন। আর সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন ঘটনা আসবে দুপুর 3টের সময়। তোমরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের কাছে ঘটনা ছাড়তে ছাড়তেই কিন্তু ঘটনাগুলো পৌঁছে যাবে। আর বলে রাখি কেন এই ডিসাইডটা আমি করেছি, সেটা হচ্ছে দেখো, প্রিন্স দেয় 3টের সময় ঘটনা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, ঠিক আছে? তো আমি দিই 2টোর সময়। তো কি হয় বলো তো, জিনিসটা না খুব বিচ্ছিরি দেখায়। তোমরা নিজেরা পাজেল হয়ে যাও যে দুটোই দেখবো না 3টে ঘটনা শুনবো। এখানে হচ্ছে কি, ভিউসও ডাউন হচ্ছে, চ্যানেলের রিচও ডাউন হচ্ছে, আমি তোমাদেরকে পরিষ্কার কথা বলছি। তো সেখানে আমাদের জিনিসটাও খারাপ হচ্ছে, তোমরাও ঠিক মতো নিয়ম করে দেখতে পাচ্ছ না, আবার রাতে ঘটনা আসছে, সব কিছু হজবজ খিচুড়ি হয়ে যাচ্ছে। যার জন্য আমি সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন দুপুর 2টোই দেব ঘটনা, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন আমি সকাল 9টায় ঘটনা দেবো। বোঝা গেল? আমি তোমাদের ঘটনা দেব যখন, তার আগে থেকে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের মতো আসছি, দেখা হবে আগামীকাল ঠিক 9টার সময়। কটার সময়? সকাল 9টায়। রবিবার সকাল 9টায় আমার ঘটনা আসবে, দুপুর 3টে প্রিন্সের ঘটনা আসবে, রাত 10:30টায় বেঙ্গলি ব্লগার শোনায় ঘটনা নিয়মিত আসবে। বোঝাতে পারলাম? তোমরা আমার ডিসিশনটা ঠিক না ভুল কমেন্টে জানিও। টাটা।